ভাইরে, আর্জেন্টিনা চুলমার্কা খেলা খেলেছে আর অন্যদিকে স্পেন জানপ্রাণ দিয়ে তাদের সেরাটা খেলেছে, যার ফলস্বরূপ আর্জেন্টিনা হেরেছে আর স্পেন বিশ্বকাপ জিতেছে। এই সহজ জিনিসটা আমাদের দেশের কিছু চুলছেরা ফুটবল বিশেষজ্ঞরা মেনে নিতে পারছে না। তারা 500 টাকা রোজের কামলা ভাড়া করে ফাইনাল ম্যাচ নিয়ে নানা রকম রিসার্চ করে কিছু গোপন তথ্য আমাদের দিয়েছে। কুতুবালের রিসার্চ পেপার থেকে গোপন তথ্যগুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। বিশ্বকাপের মতো একটি ফাইনালকে ঘিরে আবেগ থাকাটাই স্বাভাবিক, কিন্তু আবেগের বাইরে দাঁড়িয়েও কিছু দৃশ্য আছে যেগুলো পুরো ম্যাচ জুড়ে আমাকে বারবার ভাবিয়েছে। আমি কোনো সিদ্ধান্ত দিচ্ছি না, কাউকে দোষীও বলছি না, শুধু একজন দর্শক হিসেবে কিছু প্রশ্ন তুলে ধরছি যেগুলোর উত্তর হয়তো অনেকের কাছে পরিষ্কার নয়। আপনি যদি শুরু থেকে শেষ বাঁশি পর্যন্ত পুরো ম্যাচটি দেখে থাকেন তাহলে হয়তো আমার কথাগুলোর সঙ্গে কিছুটা হলেও মিল খুঁজে পাবেন, আর যদি ম্যাচটি না দেখে থাকেন তাহলে অনুরোধ থাকবে একবার পুরো ম্যাচটি আবার দেখুন, কারণ শুধু হাইলাইটস দেখে এই আলোচনার অনেক বিষয় বোঝা কঠিন। আমার প্রথম প্রশ্ন লিসান্দ্রো মার্টিনেজকে নিয়ে। ম্যাচের শুরুতেই তিনি যে হলুদ কার্ডটি দেখলেন সেই মুহূর্তের রিপ্লে কয়েকবার দেখার পর আমার মনে হয়েছে ফাউলটি খুব একটা প্রয়োজনীয় ছিল না, বরং এমন মনে হয়েছে যেন তিনি অযথায় ঝুঁকি নিয়ে কার্ডটি নিলেন। আরও অবাক করার বিষয় হলো কার্ড দেখার পরপরই তিনি ইনজুরির ইঙ্গিত দেন। এরপর লিওনেল স্কালোনি কোনো দেরি না করে তাকে মাঠ থেকে তুলে নেন। একই ঘটনা ঘটেছে ক্রিশ্চিয়ান রোমেরোর ক্ষেত্রেও। প্রথমার্ধ শেষ হওয়ার পর তাকে মাঠ থেকে সরিয়ে নেওয়া হয়, অথচ ম্যাচ চলাকালীন এমন কোনো বড় ধাক্কা বা গুরুতর ইনজুরির দৃশ্য চোখে পড়েনি। এখন কেউ বলতে পারেন তারা হয়তো ম্যাচের আগেই পুরোপুরি ফিট ছিলেন না। যদি সত্যিই দুজন শতভাগ ফিট না থাকেন তাহলে বিশ্বকাপ ফাইনালের মতো একটি ম্যাচে তাদের দুজনকেই প্রথম একাদশে রাখা হলো কেন? এমন গুরুত্বপূর্ণ ম্যাচে তো সাধারণত কোনো কোচ অর্ধেক ফিট খেলোয়াড় নিয়ে ঝুঁকি নিতে চান না। এরপর আসে পুরো ম্যাচের চিত্র। আর্জেন্টিনার মতো একটি দল যাদের দলে বিশ্বমানের একাধিক আক্রমণ ভাগের খেলোয়াড় রয়েছে, তারা প্রায় পুরো 120 মিনিট ধরেই গোলের জন্য তেমন কোনো কার্যকর আক্রমণ গড়ে তুলতে পারল না। গোল খাওয়ার আগ পর্যন্ত দলটিকে দেখে মনে হচ্ছিল তারা যেন নিজেদের স্বাভাবিক ছন্দেই নেই। আক্রমণে আগ্রাসন ছিল না, মাঝ মাঠে তেমন সৃজনশীলতা ছিল না, এমনকি প্রতিপক্ষকে চাপে ফেলার চেষ্টাও খুব কম দেখা গেছে। ম্যাচ শেষে পরিসংখ্যান দেখলে দেখা যায় দুই দলের ফাউলের ব্যবধান খুব বেশি ছিল না। আর্জেন্টিনা ফাউল করেছে 24টা আর স্পেনের ফাউলের সংখ্যা 21টা। তবুও আর্জেন্টিনা ম্যাচে 5টি হলুদ কার্ড এবং একটি লাল কার্ড দেখল, অন্যদিকে স্পেন পুরো ম্যাচ শেষ করলো কোনো কার্ড ছাড়াই। এখানে প্রশ্ন হলো দুই দল যদি প্রায় সমান সংখ্যক ফাউল করে থাকে তাহলে শাস্তির ব্যবধান এত বড় হলো কেন? ফুটবলে খারাপ দিন আসে, ভুল কৌশল হয়, খেলোয়াড়রা ইনজুরিতে পড়েন, রেফারিও ভুল সিদ্ধান্ত দিতে পারেন, এই সবই খেলার অংশ। তবে একই ম্যাচে যখন একের পর এক এমন কিছু ঘটনা ঘটে, অস্বাভাবিক মনে হওয়া হলুদ কার্ড, দুই গুরুত্বপূর্ণ ডিফেন্ডারের রহস্যজনক বদলি, পুরো ম্যাচ জুড়ে আর্জেন্টিনার নিষ্প্রভ ফুটবল এবং রেফারিং নিয়ে বিতর্ক, তখন একজন সাধারণ দর্শকের মনে প্রশ্ন জায়গাটাও অস্বাভাবিক নয়। কুতুবালের এই বিশ্লেষণগুলো দেখে আমার নিজেরই মাথা ঘুরতেছে। তা ফাইনাল ম্যাচ দেখার পর কি আপনাদেরও মাথায় প্রশ্নগুলো ঘুরছে? যাই হোক, শেষমেশ আমি গোলাম হোসেন একটা কাজের কথা কই, ফাইনাল ম্যাচ নিয়ে এখন হাজার গবেষণা করেও লাভ নাই। শত চেষ্টা করলেও রেজাল্ট তো আর পরিবর্তন হবে না। অনেক হয়েছে ভাই, এখন বাদ দেন। দেশে হাজার হাজার ইস্যু আছে, আমরা না হয় সেগুলো নিয়ে গবেষণা করি।